আসসালামু আলাইকুম সুধী দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে বিআরপি হসপিটালস লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক লাইভ প্রোগ্রাম স্বাস্থ্য কথায়। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজিন নিধি। দর্শক, আমাদের প্রতিটি অনুষ্ঠানের উদ্দেশ্য থাকে আপনাদের প্রতিটি রোগ সম্পর্কে কিছুটা হলেও সচেতন করে তোলা। এই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো গর্ভবতী মায়েরা এই রোজায় কিভাবে সুস্থ থাকবেন, কিভাবে নিজের যত্ন নেবেন। তাই আমাদের বিষয়বস্তু আজ আমরা নির্ধারণ করেছি রোজায় গর্ভবতী মায়ের যত্ন এবং অনাগত শিশুর সুস্থতা। এই বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিত কথা বলবো। আমার সাথে আছেন যথারীতি বিশেষ একজন অতিথি। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট অবস গাইনি ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার তাহমিনা, সিনিয়র কনসালটেন্ট অবস এবং গাইনি বিভাগ বিআরবি হসপিটালস লিমিটেড। আসলে কথা বলে আমাদের আজকে বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো আছি, ওয়ালাইকুম সালাম। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। চলুন শুরু করি আজকের আলোচনা। এরা আমরা কথা বলবো এই রোজে আমাদের গর্ভবতী মায়েরা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে নিজের যত্ন নেবে এবং অনাগত সন্তানের কিভাবে খেয়াল রাখবেন। শুরুতে আপনার কাছে প্রশ্ন, যেহেতু ইসলামিক শরিয়া মতে রোজা একটা ফরজ কাজ, তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন গর্ভবতী মায়েরা করে থাকেন, তারা রোজা রাখতে পারবেন কিনা, এ ব্যাপারে কি বলবেন? আসলে রমজান আমাদের প্রতিটি মুসলিম নারী এবং পুরুষের জন্য ইবাদতের মাস। এটা একটা ফজিলতের মাস এবং সিয়াম সাধনার মাস। আমরা বয়সন্ধিকাল থেকে প্রত্যেকেই মনে করি যে রোজা রাখি, রোজা রাখাটা আমাদের একটা ফরজ। এই রোজাটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শিথিল করা হয়েছে, বিশেষ করে যারা একটু শিশুকাল কিংবা অসুস্থ অবস্থায় কিংবা অশীতিকর বয়োবৃদ্ধ যারা থাকে তারা, এবং কোনো কোনো ক্ষেত্রে যে গর্ভাবস্থায় সবসময় যে রোজা রাখতে পারবে সেটাও ঠিক বলা যাবে না, এবং অনেক সময় দেখা যায় রোজা রাখতেও পারে। তো প্রথম 3 মাসকে বলা হয় যে এই সময় মেয়েদের দেখা যায় যে প্রেগনেন্সিতে তাদের যে নশিয়া থাকে, ভমিটিং টেন্ডেন্সি থাকে, মাথা ঘোরানো থাকে, ক্লান্তি বোধ থাকে এবং যে অতিরিক্ত পানি শূন্যতা থাকে। যেহেতু তার এখনো খাওয়ার অরুচির জন্য সে খেতে পারছে না, আর ওদিকে সে পানি যা খাচ্ছে সেগুলো তার ভমিটিংয়ের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। ইন এডিশন তার মাথা ঘোরাতে থাকে এবং প্রেগনেন্সির সাথে নিজেকে যে অ্যাডজাস্ট করে নিতে প্রথম 3 মাসে একটু সমস্যা হয়ে যায়। এই 3 মাসে যখন তার দেখা যায় বাচ্চারা গর্ভকালীন যে শিশু, এই 3 মাসের সময় দেখা যায় যে অঙ্গ প্রত্যঙ্গ এবং তার মস্তিষ্ক ডেভেলপমেন্ট হয় আর কি। তো এই সময় তাকে যে খাবারগুলো খেতে হবে, এই যদি তার নশিয়া এবং ভমিটিং এবং যে কমপ্লিকেশনগুলো বলেন এগুলো যদি থাকে, সে দেখা যায় যে খেতে পারে না। তো প্রথম 3 মাস যদি তার শরীরের পক্ষে অসহনীয় হয়, সে খাবে না। এই সমস্যা যদি প্রকট হয়, সে খাবে না। আচ্ছা, তাহলে ম্যাডাম প্রথম 3 মাসটা হচ্ছে আমরা একটু সাবধানতা অবলম্বন করতে বলি, কিন্তু পরের মাস থেকে ওনারা রোজা হয়তো রাখতে পারবেন যদি সেক্ষেত্রে শরীর ভালো থাকে, এটাই বলছেন না। সেকেন্ড 3 মাস, প্রথম 3 মাসকে আমরা ফার্স্ট ট্রাইমাস্টার বলি, সেকেন্ড 3 মাসটা হলো ইউফোরিক স্টেজ অফ ইউফোরিক। এই সময় সে সব কিছুর সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, সে রোজা রাখতে পারে, বাইরে ঘুরতে পারে, আত্মীয় স্বজনের সাথে সে বিভিন্ন রকমের যোগাযোগ রাখতে পারে। এবং তৃতীয় 3 মাস যেটা থার্ড ট্রাইমেস্টার, ইউজুয়ালি সেই সময় কোমরবিডিটি তাকে ঘিরে ফেলে। অনেক সময়, নট ইউজুয়ালি, দেখা যায় তার হাইপারটেনশন, ডায়াবেটিস এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। যারা থাকে না তারা রোজা থাকবে, সেক্ষেত্রে কিন্তু প্রথম 3 মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখা যায় রোজার ক্ষেত্রে ম্যাডাম যারা আমরা সাধারণ মানুষও আছি তাদের ক্ষেত্রে কিছুটা পূর্ব প্রস্তুতি থাকে। তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, যেহেতু আপনি একজন অবস এবং গাইনি বিশেষজ্ঞ, তো সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনারা কি কি পূর্ব প্রস্তুতির কথা বলে থাকেন, কি কি বিষয় তারা খেয়াল রাখবেন রোজা রাখার ক্ষেত্রে? রোজাটা তো আমাদের সারা বছরের মধ্যে একটাই ইবাদতের মাস। এখন সবাই মনে করে যে আমি রোজা রাখবো, কিন্তু যদি কেউ ভাবে, প্রেগনেন্সি, একটা মেয়ে প্রেগনেন্ট, সে যদি ভাবে যে আমি রোজা রাখবো, অবশ্যই সে তার যে নিকটস্থ ডাক্তার কিংবা সে যাকে দেখায় তার সে শরণাপন্ন হবে, এবং এই সময় সে ফ্রিকুয়েন্ট অ্যান্টিনেটাল ভিজিটগুলোতে যাবে এবং ডাক্তার তাকে বডি চেক আপ করে তার যদি কোমরবিডিটি না থাকে, হাইপারটেনশন, ডায়াবেটিস যেগুলো প্রি এক্সিস্টিং কিছু যদি না থাকে, বিশেষ করে অ্যানিমিয়া, সেগুলো যদি না থাকে, এবং তার যদি প্রেজেন্ট প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশন, ধরো যে তার যদি ভমিটিং হওয়া
তার যদি হাইপার টেনশন না থাকে, অর অ্যান্টিপার্টাম হিমোরেজ, অর থ্রেটেড অ্যাবর্শন, এই ধরনের কিছু না থাকলে শি ক্যান কন্টিনিউ প্রেগনেন্সি। এবং তার সাবধানতা হলো সে যে ফলিক অ্যাসিড খাওয়া এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টটা সে কন্টিনিউ করবে। এই ধরনের জিনিসের জন্য আপনাদের কাছে গিয়ে আসলে প্রথমে একটু পরামর্শ নিয়ে থাকবে যে কি কি করতে হবে এই রোজার মাসটাতে। আচ্ছা, যেহেতু ম্যাডাম রোজা রাখছেন, যে আমরা এখন এর মাদের কথা বলছি যারা গর্ভবতী অবস্থায় রোজা রাখছেন, সেক্ষেত্রে আপনারা কি কি সমস্যা দেখতে পান, এক্ষেত্রে কি কি সমস্যা নিয়ে তারা সাধারণত আপনাদের কাছে আসে যদি রোজা রাখে? খুব সুন্দর একটা প্রশ্ন। যদি রোজা রাখে এবং সে উইদাউট এনি মানে ডাক্তারের কাছে সে কোনো ভিজিটে না যায় এবং কোনো রকম ইনভেস্টিগেশন যদি সে না করে, যে তার শরীরের জটিলতা সৃষ্টি হতে পারে, এই জটিলতা থেকে পর অনেক সময় দেখা যায় মিসক্যারেজ হয়ে যেতে পারে, যে গর্ভকালীন শিশুটা এটা বলা হয় যে মানে অ্যাবর্শন হয়ে যায়, সেটা হতে পারে। এছাড়া যেই শিশুটা থাকে সে যদি ডাক্তারের মানে নির্দেশনা মেনে না চলে, দেখা যায় যে সেই শিশুটা লো বার্থ ওয়েট বেবি হয়, যে অন্য মানে তার যে আপটেকটা কম থাকে, গর্ভকালীন যখন সে জন্ম নেবে সেই বাচ্চাটা ছোট হবে, সাইজেও ছোট হবে এবং ওজনেও ছোট হবে। এবং এটা বলা হয়েছে যে এই বাচ্চাগুলা পরবর্তীতে আপটেক, খাবারের আপটেকটাও কম থাকে, এদের শর্টার হাইট থাকে এবং খুব তারা থিনার হয়, এবং পরবর্তীতে এই বাচ্চাগুলোর বিভিন্ন রকমের কমপ্লিকেশন হতে পারে। ম্যাডাম, আমরা তো শুনলাম রোজা রাখলে কি কি সমস্যা হবে, এই জিনিসগুলো আপনি খুব সুন্দর করে আমাদের বিস্তারিত বলেছেন। এখন যেহেতু রোজা আমাদের আসলে একটা ফজিলতের মাস, রোজা তো অবশ্যই কিছু উপকারিতা আছে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি রোজা রাখেন সেক্ষেত্রে উপকারিতাগুলো কি কি একটু বলুন? আমাদের ইসলাম ধর্মে কিন্তু প্রতিটা যে ফরজ কাজ এগুলা কিন্তু উপকারী। যেমন সে রোজা রাখছে, সে 5 বার নামাজ পড়ছে, তাই না, নিজেকে পরিচ্ছন্ন রাখছে, সে কোনোভাবে নাপাক অবস্থায় থাকছে না, এবং সে একটা প্রতিদিন তার একটা সিস্টেমের মধ্যে সে যাচ্ছে, যে ফজরের সময় উঠছে, জোহরের সময়, এই যে তার যে খাদ্য তালিকা বাদেও আমি বলছি তার যে একটা নর্মাল যে অ্যাক্টিভিটিস এটা রেগুলারাইজ হচ্ছে, প্রতিদিন একই সময় হচ্ছে এবং তার খাদ্য তালিকাটাও সেভাবে থাকছে। এই অ্যাক্টিভিটি ছাড়া সে প্রতিদিন যে নামাজ পড়া, তার আল্লাহর কাছে নিজেকে যে সব সঁপে দেওয়া বলতে আমরা যেটা বুঝি আর কি, দোয়া করা। এবং এই সময় যেহেতু প্রতিটা মেয়ে যে প্রেগনেন্সি একটা তার জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা সে দেখা যায় যে প্রেগনেন্সিতে যদি সে নিজেকে যে সুস্থভাবে রাখতে পারে, এই যে কিছুটা এক্সারসাইজ হচ্ছে না আমাদের সাথে, এবং এই যে সে যে উজু করতেছে সেটার সাথে, এবং খাদ্য তালিকায় এই যে রেগুলার যদি সে রোজা রাখে, আমরা রোজাতে আমরা যে পরবর্তীতে অনেক সময় আমরা দেখা যায় রোজার সময় অনেক ভাজা পোড়া এগুলা খায়, গর্ভকালীন সময় কিন্তু এটা খাবে না। এই খাদ্য তালিকাটাও তার দেখা যায় মানে একটা সুন্দর সুষ্ঠুভাবে খেতে পারে। এছাড়া সে পুষ্টিকর খাবার এবং যে শরীরকে নিউট্রিশিয়াস খাবার, এই খাবারগুলো দেওয়ার মাধ্যমে হয় কি যে গর্ভকালীন যে শিশু তার গ্রোথ ভালো হয় এবং মায়ের যে নিজে যে সুস্থ থাকতে পারে এবং জটিলতা কম হয়। ধন্যবাদ, এটা খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন। আর আপনি একটা কথা বলেছেন যে থার্ড ট্রাইমেস্টারে সাধারণত কোমরবিডিটি বা বিভিন্ন ধরনের রোগ তাদেরকে আসলে জড়িয়ে ফেলে। তো সেক্ষেত্রে যদি কারো এই ক্ষেত্রে ডায়াবেটিস হয় বা প্রেশার হয়, সেক্ষেত্রে আপনাদের থার্ড ট্রাইমেস্টারে কি কি অ্যাডভাইস আপনারা সাধারণত এই ধরনের মহিলাদের দিয়ে থাকেন? এটা একটা খুব ভালো প্রশ্ন, যে থার্ড ট্রাইমেস্টারে এনি ট্রাইমেস্টার যদি তার প্রেগনেন্সি রিলেটেড কোনো রকমের কোমরবিডিটি অ্যারাইজ করে, সে রোজাটা যখনই তার খারাপ লাগছে এবং যখনই কিছু তার যে কিছু বিষয়ে পেশেন্টকে লক্ষ্য রাখতে হবে, যে যেমন তার ওজন কমে যাচ্ছে কিনা, সে বেশি দুর্বল হচ্ছে কিনা, এবং তার পানি শূন্যতা হচ্ছে কিনা, তার ইউরিনের হাই কালার হচ্ছে কিনা এবং ইউরিনের পরিমাণ কমে যাচ্ছে কিনা, এছাড়া তার অতিরিক্ত দুর্বলতা, এগুলো হলে পরে সে যেটা করে যে সে ডাক্তারের কাছে যখন যায়, গেলে পরে এই যে এছাড়া তার যে ব্লাড সুগার যে মনিটর করা, আমি বলেছি ফ্রিকুয়েন্ট সে ডাক্তারের কাছে আসবে, ব্লাড সুগার মনিটর করা অথবা প্রেশার দেখা অথবা ইউরিনারি যে ইনভেস্টিগেশন করা, যে তার যেহেতু স্ক্যানটি ইউরিন হয়ে যেতে পারে, এই জন্য তার ইউরিনারি যে রুটিন এক্সামিনেশন অফ ইউরিন অর যে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ ইউরিন, এছাড়া ডায়াবেটিসের টেস্ট করা অথবা কমপ্লিট ব্লাড কাউন্ট করা, যে ইনফেকশন আছে কিনা অথবা এনিমিয়া আছে কিনা, এগুলো যদি কোনো জটিলতা না থাকে সে ক্যান কন্টিনিউ, সে রোজা রাখতে পারে। ম্যাডাম, আপনি মাঝে একটু খাবার দাবারের কথা বলেছেন যে কি কি আসলে খেতে পারবে না। তো আমরা একটু আসি সেহরি এবং ইফতারের ক্ষেত্রে। ইফতারে দেখা
আমাদের একটা খুবই সাধারণ একটা প্রচলিত নিয়ে আমরা ভাজা পোড়া খেয়ে থাকি। তো গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যারা রোজা রাখবেন সেক্ষেত্রে সেই ইফতারে তাদের খাবারের তালিকাটা তারা কিভাবে পার্থক্য করবেন বা কি কি রাখবেন খাবারের তালিকায়? এই ক্ষেত্রে আমি আমার রোগীদেরকে যেটা বলি, আমি বলি যে আপনি দিনকে ভাববেন রাত, রাতকে ভাববেন দিন। ঠিক দিনে আমরা যে খাবারগুলো খেতাম, যেভাবে আমরা রেস্ট নিতাম, দিনে আমরা যে খাবারগুলো খেতাম এবং অ্যাক্টিভিটিজের মধ্যে যাইতাম, এটা আপনি রাত্রে করবেন। এবং রাতের যে আমরা সাধারণত রেস্ট নেই অথবা উপাসনা করি অথবা নামাজ পড়ি আল্লাহর জন্য আমরা যে দোয়া কালাম যাই করি, সেটা আপনি দিনের বেলায় করবেন। এই একটা জিনিস, দিনকে আপনি রাত ভাবেন। আর ইফতারে যেটা হবে যে সে ইফতারের আগে যে আমরা দোয়া পড়ে, যে ইফতারে যারা প্রেগনেন্সি মানে গর্ভবতী মহিলা, সে প্রথমেই স্বাভাবিক পানি খেয়ে ইফতারটা ভাঙবে, তারপরে সে একটু ওয়ার্ম স্যুপ খাবে, গরম স্যুপ, এবং ফ্রুট জুস খাবে। এই ফ্রুট জুসের মধ্যে একটু অ্যাপেল জুস হতে পারে, একটু লেমন জুস হতে পারে, অথবা বিভিন্ন রকমের ফ্রুট জুস। এটা দিয়ে সে প্রথম তার স্টোমাকটাকে একটু নিউট্রালাইজ করবে। স্টোমাক যখন এটা রিসিভ করে ফেলবে যে জুস খাচ্ছে আর পানি খাচ্ছে, তারপরে সে খাবে, কিন্তু কোনো রকম গুরুপাক খাবার খাবে না। তারপরে সে একটা খেজুর খেলো, খেজুর হাইলি নিউট্রিশিয়াস। এই খেজুর খাওয়ার পরে সে নাটস খাবে, কিছু 2-4টা সে বাদাম খেলো, অথবা একটু সে কিশমিশ খেলো, কিংবা একটু ফল খেলো। এটা খেয়ে কিছুক্ষণ সে রেস্ট নেবে। রেস্ট নিয়ে ইফতারটাকে সে 2 ভাবে খাবে, 2 ভাগ করে খাবে। এটা খেয়ে সে নামাজ পড়লো, নামাজ পড়ে তখন শরীরটা তার অ্যাডজাস্ট হয়ে যায়, তখন সে ইফতার খাবে, মেইন ফুডে যাবে। মেইন ফুডের মধ্যেও তাকে খেয়াল রাখতে হবে যে সে যেন কোনো রকম ভাজা খাবার, মানে খুব বেশি আমরা যে পেঁয়াজু খাই, এই খাবারগুলো না খেয়ে সফট খাবারটা খেতে হবে, যে খাবারটা মানে খুব তাড়াতাড়ি এখন উপাদেয় টেস্টি তো হবে, 2 নাম্বার সহজ পাচ্য, যে খাবারটা সহজে হজম হয়ে যাবে, তাকে ইরিটেট করবে না, তার ভমিটিং টেন্ডেন্সি করবে না, অথবা হাইপার অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া করবে না, সে সেই ধরনের খাবারগুলো সে খেলে। এবং তাকে কিছুক্ষণ পর পর পানি খেতে হবে। সে ঘুম থেকে উঠলে কিংবা রেস্ট থেকে উঠলে পানিটা একটু বেশি এই যে মানে পানির কথা বলছেন, আমি দেখা যাচ্ছে রোজায় একটা জিনিস খুব হয়, হাইড্রেশনের অভাব হয় আমরা, বা ডিহাইড্রেশন যেটাকে বলি। তো এই ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আপনারা কোনো পানিটা নির্দিষ্ট করে দেন কিনা যে এতটুকু পানি আপনাকে এই সময়টার মধ্যে খেতেই হবে? এটা একটা খুব সুন্দর প্রশ্ন। আমরা কি জানি একটা এভারেজ সাইজ মহিলা কিংবা পুরুষ তার কতটুকু পানি দরকার? তার 2.5 থেকে 3 লিটার পানির দরকার। আমরা যেটা করি তাকে বলি যে তুমি 12 থেকে 13 গ্লাস পানি খাবে। এটা বলে দেয় এই পানিটা প্লেন ওয়াটার হতে পারে, ওর ফ্রুট জুস হতে পারে, ওর স্যুপ হতে পারে, সব কিছু মিলে তুমি 10 থেকে 12-13 গ্লাস তুমি পানি খাবে, এটা বলে দেয়। এবং পানিটা আমরা খুব ঠান্ডা পানিটা অ্যাভয়েড করতে বলি, তাকে আমরা একটু ওয়ার্ম ওয়াটার ও স্বাভাবিক পানিটা খেতে বলি। আর আরেকটা জিনিস বলি যে পেশেন্টকে সবসময় পজিটিভ থাকবে। তুমি মনে করবে তুমি সব আমাদের পজিটিভের মধ্যেই আমরা সব কিছু পাই, হ্যাঁ, সেই পজিটিভ থাকতে, যে ভয় পাবে না। রোজা রাখতে পারলে ডাক্তার যদি কোনো রোজা রাখবে, যেটা কাউন্সেলিংটা এই ক্ষেত্রে ম্যাডাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি 4 মান্থ প্রেগনেন্ট, আমার 2 ডেজ আগে হালকা পিঙ্ক ডিসচার্জ হয়েছিল, 1-2 দিন পর পর এমন হচ্ছে, আবার কমে যাচ্ছে। এর আগে আমি 2 মান্থ HPC DS 500 এই ইনজেকশনটা দিয়েছিলাম, দেন ডক্টর অফ করে দিয়েছিল। এখন আমার করণীয় কি? আমি কি আবার ইনজেকশনটা দিব? আমার হালকা তলপেটে ব্যথা হয় মাঝে মধ্যে, উনি জানতে চাচ্ছেন উনি কি করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি প্রথমেই যেটা করবেন, আপনি যে আপনার যে ডিসচার্জ হচ্ছে, এই ডিসচার্জটা সত্যি ডিসচার্জ হয় কিনা আপনাকে একটা স্টেরাইল স্যানিটারি প্যাড পরে নিতে হবে, এবং তার সাথে একটা টাইট পেন্টি বেঁধে রাখবেন এবং অবজার্ভ করবেন যে সত্যি ডিসচার্জটা আছে কিনা। অনেক সময় আমরা মনে করি ডিসচার্জ, ইট মে নট বি, ডিসচার্জ নাও হতে পারে। আর যদি সত্যি সত্যি তার ব্লাড স্টেইন ডিসচার্জ হয়ে থাকে আপনার, এবং যদি সত্যি সত্যি আপনি আগে ইনজেকশন HPC 500 মিলিগ্রাম যেটা আপনি নিয়ে থাকেন, আপনি যেই ডাক্তার লিখেছেন অথবা আপনার যে নিকটস্থ ডাক্তার যা অ্যাভেলেবল হবে তার কাছে অবশ্যই যাবেন, এবং উনি ডিসাইড করবেন আপনার কী লাগবে। আপনার যে কেসটা যদি সত্যি সত্যি ব্লিডিং হয়ে থাকে, এটাকে থ্রেটেন্ড অ্যাবর্শন বলা হয়। থ্রেটেন্ড অ্যাবর্শন একটা হাই রিস্ক প্রেগনেন্সি। ধন্যবাদ দর্শক আমাদের প্রশ্নটি করার জন্য, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন।
ম্যাডাম আমরা খাবার দাবার নিয়ে কথা বলছিলাম গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে আসলে গর্ভবতী মায়েরা একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন। আমরা সাধারণত বলে থাকি যে ওনার আয়রন ক্যালসিয়ামের অভাবটা যেন না হয়, সাধারণত আমরা এর জন্য সাপ্লিমেন্টও দিয়ে থাকি। তো খাবারের সাথে ওষুধ তো আমরা দিয়েই থাকি, যেহেতু খাবারটা একটু হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে রোজার ক্ষেত্রে, সেক্ষেত্রে করণীয় কি আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্টটাকে ঠিক করার জন্য? এটার জন্য আমাকে কিছু খাদ্য তালিকা আছে, প্রেগনেন্সিতে এমনিতেই দিয়ে দেই। আর যদি সে রোজা রাখে তার মধ্যেও ধর কলা, ডিম, দুধ, মাছ এগুলা তাকে যথেষ্ট পরিমাণে খেতে হবে। সে বুঝতে হবে যে এগুলা ইন এডিশন টু দিস পালং শাক ও বিভিন্ন রকমের ফ্রুটস। এখন যে প্রতিদিন সে 2 বার দুধ খাবে, প্রতিদিন সে ডিম খাবে, মাছ খেলে তার বাচ্চার শিশুর যে চোখ, তার মস্তিষ্ক এবং হার্ট যে ভালো থাকবে, ডেভেলপমেন্ট বেশি হবে। এই খাবারগুলো ইন এডিশন সে কিছু ফল খাবে, যে ফলগুলা সহজ পাচ্ছ। আরেকটা জিনিস আমি বলছি যে এমনভাবে কোনো খাবার খেতে পারবে না যে খাবারটা খেলে তার যে গ্যাস্ট্রিক ফুলনেস মনে হয় যে ওভার ফিডিং হয়ে গেছে, ওইটা যেন না খায়। ওইটা খেলে তার দেখা যায় পরবর্তীতে মানে গ্যাস্ট্রিক আপসেট হতে পারে অথবা আর একটা কমন সমস্যা এটা বলে থাকি আমরা ম্যাডাম, যে অ্যাসিডিটি সমস্যাটা বেশি হয়েছে। ওই যে আমি বলেছি যে সে ইফতারটা 2 বারে খাবে, যে একটা মেয়ে যে 6 বার খায় প্রেগনেন্সিতে, এই 6 বারের খাবারটা তাকে কিন্তু 3 বারে খেতে হবে, তাই না? এইটাই অল্প অল্প করে খেয়ে সেটা কথা রাত্রের বেলাটা সে নিজেকে যে আল্লাহর কাছে সে দোয়া করবেন এবং সেই সাথে সে খাবারটা অল্প অল্প করে খাবে, যার ফলে তার অ্যাসিডিটি হবে না, হ্যাঁ, এবং যে ওভার ফিডিং সেটা হবে না, অল্প অল্প করে বারবার। ম্যাডাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ম্যাডাম এই যে রোজায় গর্ভবতী মায়েরা কিভাবে তাদের যত্ন এবং অনাগত শিশুর সুস্থতা নিশ্চিত করবে, এ ব্যাপারে আপনার দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কিনা ছোট্ট করে বলবেন? ধন্যবাদ। প্রতিটা পেশেন্টকে বুঝতে হবে যে হাইড্রেশন ইজ ক্রুশিয়াল। তাকে হাইড্রেশন, প্রপার হাইড্রেশন মানে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ফলের রস, স্যুপ এই ধরনের খাবার, যাতে শরীরটা আর্দ্র থাকে। 2 নাম্বার হলো তাকে এনাফ রেস্ট নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে তাকে রেস্ট নিতে হবে। অন্য সময় যে থেকে তাকে অ্যাক্টিভিটিস কমিয়ে ফেলতে হবে। আর কিছু কিছু স্ট্রেনাস অ্যাক্টিভিটিস তাকে কমাইতে হবে, যেমন লং ডিস্টেন্স ওয়াকিং, দূরের যাত্রায় সে হেঁটে যাবে না, ভেহিকেল নিবে, এবং কিছু ওয়েট লিফটিং জিনিস করবে না, কিছু ভারী জিনিস সে তুলে বেশিক্ষণ হাঁটবে না। ইন এডিশনতে মানে যে ঘাম হয়, শরীর ঘেমে যায়, এরকম কিছু, যেমন ঘর ঝাড়ু দেওয়া, এই ধরনের কাজ সে করবে না। এবং মোর ফ্রিকুয়েন্ট ডাক্তারের কাছে যাবে। অন্য সময় যেরকম যায় যে 15 দিন পর পর যদি যায়, এই সময় সে 7 দিন 10 দিন পর পর যাবে। এবং কন্টিনিউ করতে হবে তাকে ফলিক অ্যাসিড এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়া। আর লক্ষ্য রাখতে হবে যে সে অতীব প্রয়োজনীয় খাবারগুলো সে খাচ্ছে কিনা। আমি যে বলেছি কলা, ডিম, দুধ, মাছ এবং পানি জাতীয় জিনিস এবং তার সাথে ভিটামিন, সেগুলো সে খাচ্ছে কিনা, এগুলো যেন তালিকা থেকে তার বাদ না হয়। আর ইফতারে সে হেলদি ড্রিঙ্কস করবে এবং স্যুপ খাবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্রুটস এবং পানি খাবে এবং নিজেকে পজিটিভ চিন্তা করবে। এটুকুই আছে। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক আজ আমরা কথা বললাম রোজায় গর্ভবতী মায়েরা কিভাবে তাদের সুস্থতা এবং অনাগত শিশুর যত্নটা নিশ্চিত করবেন। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যা আপনাদের ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 10647। আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।